এপিসোডে শুরু হয় সেই দিনের বৃষ্টি ভেজা সকালে। সংয়ান হঠাৎ একটি চেনা কণ্ঠস্বর শুনে থেমে যায়। পেছনে ঘুরে দেখে তার সামনে দাঁড়িয়ে লি। তার হাতে একটি ছাতা আর চোখে ছিল একরকম শান্ত ভাব। সংয়ান ওকে দেখে একদম হতবাক হয়ে যায়। ওর চোখে সামনে ভেসে ওঠে সেই পুরনো মুখটা, ঠিক সেই ছেলেটা যে একদিন ওর জীবন বাঁচিয়েছিল, আর এতদিন পর আবার তার সামনে। এবার সংয়ান বুঝে যায় লি আসলে মিস্টার লুর বন্ধু, যাকে মিস্টার লু বলেছিল ওর যত্ন নিতে আর বাড়ি পৌঁছে দিতে। তাই লি ছাতা নিয়ে এসেছিল যাতে সংয়ান বৃষ্টিতে না ভেজে। সংয়ান চোখে সরছিলই না ওর দিক থেকে। তখনই লি হেসে বলে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই, এই বৃষ্টিতে একে যাওয়া ঠিক নয়। ওরা দুজনে গাড়িতে বসে পড়ে। গাড়ির ভেতরে একদম নীরবতা, শুধু বৃষ্টির শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। সিন তখন পাস্টে চলে যায়, যেদিন ওর বাড়িওয়ালা বলছিল যদি কপালে থাকে মানুষ আবার একে অপরকে খুঁজে পায়। আর আজ ঠিক সেটাই হয়েছে। গাড়িতে বসে সংয়ান সাহস করে জিজ্ঞেস করে, তুমি কি সেদিনটা মনে রেখেছ যেদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে? লি হালকা হেসে বলে, একদম মনে আছে, ও জিনিস কি ভোলা যায়? এই কথা শুনে সংয়ানের মনটা খুশিতে ভরে যায়। ও বলে, আমি সেই দিনের পর থেকে তোমাকে খুঁজছিলাম, শুধু একটা থ্যাঙ্কস বলার জন্য। তখন একটু অবাক হয়ে যায় আর বলে, তুমি আমার বন্ধুর ইন্টারভিউ নিতে এলে কেন? সংয়ান হেসে উত্তর দেয়, আমি ইস্টার্ন সিটির ভলেন্টিয়ার সোলজারদের নিয়ে একটি ডকুমেন্টারি বানাচ্ছি, তাই ইন্টারভিউ নিয়েছিলাম। তারপর হেসে জিজ্ঞেস করে, তুমি কি আমার ডকুমেন্টারি দেখতে চাও? লি মাথা নেড়ে বলে, অবশ্যই। তারপর দেখা যায় লি নিজের ফোনে মন দিয়ে সেই ডকুমেন্টারি দেখছে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি গল্প খুব মনোযোগ দিয়ে দেখছে। ওদিকে সংয়ান জানতে পারে তার ডকুমেন্টারিটা অনেক সফল হয়েছে। ওর কাজকে গ্রিন লাইট দেওয়া হয়েছে, মানে পরবর্তী ধাপে যাওয়ার অনুমতি। কিন্তু যেই টিম লিডারের সঙ্গে সে কাজ করছিল সে একটু রেগে যায়। তার মনে হয় ওর কৃতিত্ব সংয়ানের নামে দিয়ে দেওয়া হয়েছে, আর এটা ওর ইগোতে লাগে। কিছু টাইম পর সংয়ান লির ছাতাটা ফেরত দিতে ওর গাড়ি পর্যন্ত যায়। চুপচাপ গিয়ে ছাতাটা গাড়ির বনেটের উপর রেখে ফিরতে যাচ্ছিল, তখন হঠাৎ করে লি সেখানে চলে আসে। সংয়ান একটু চমকে যায়, কিন্তু ওর চোখে একরকম আলাদা উজ্জ্বলতা দেখা যাচ্ছিল। তাড়াহুড়োতে হেসে সংয়ান বলে, আমি তো শুধু তোমার ছাতাটা এখানে রেখে যাচ্ছিলাম। লি ওর অস্বস্তি বুঝে হালকা হেসে ফেলে আর একটা পানির বোতল এগিয়ে দেয়। বলে, রিল্যাক্স, এখন তো বৃষ্টি থেমে গেছে, পানি খাবে? সংয়ান বোতলটা নিয়ে নেয়, আর ওদের মাঝে থাকা নীরবতায় একটু কমফোর্টেবল হয়ে ওঠে। কথা বলতে বলতে হঠাৎ লির চোখ যায় সংয়ানের হাতে। সে নরম গলায় জিজ্ঞেস করে, আমার সেই লাল ব্রেসলেটটা কোথায় গেল? সংয়ান চাইলে তখনই সেটা নিয়ে আসতে পারত, কিন্তু সে এই সুযোগে লির সঙ্গে আরেকটু সময় কাটাতে চায়। হেসে বলে, ওটা তো বাসায় রয়ে গেছে, তবে পরের বার যখন দেখা হবে তখন নিয়ে আসবো। লি কিছু বলে না, শুধু ওর চোখ দেখে। সে যেন বুঝে গেল সংয়ান ইচ্ছে করেই এমন বলেছে। তখন সংয়ান আরেকটা কথা বলে। সে হেসে বলে, তোমার নম্বরটা কি পেতে পারি? লি একটুও না চিন্তা করেও নম্বরটা দিয়ে দেয়। সংয়ানের মুখে তখনই গোপন হাসি, একটা ছোট্ট জয়ের অনুভূতি। চলে যাওয়ার আগে লি ওর ইন্টারভিউ প্রসঙ্গ তোলে, বলে, তোমার কাজটা সত্যিই দারুণ ছিল, বিশেষ করে শেষের অংশটা। এই কথা শুনে সংয়ানের মুখে আলাদা এক উজ্জ্বলতা আসে। তখন সে বুঝে যায় লি পুরো ডকুমেন্টারিটা দেখেছে। এই ভাবনাটা ওর মনটা ভরে দেয় আনন্দে। এর কিছুক্ষণ পর সংয়ান বাসায় ফিরে আসে ওর মার সঙ্গে। ডিনার টেবিলে ওর মা কিছুটা বিরক্ত ছিলেন। বললেন, তোমার এই কাজটা আমার একদম পছন্দ নয়। আগের মতো আবার নিজেকে বিপদে ফেলো না। শুধু সাফল্যই সব কিছু নয়, শরীরের সুস্থতাও জরুরি। কিন্তু সংয়ানের জন্য ওর কাজটাই ওর পরিচয়। সে মৃদু গলায় বলে, আমি জানি মা, কিন্তু এটাই তো আমার প্যাশন, এটা আমি ছেড়ে দিতে পারি না। এই বলে সে টেবিল ছেড়ে উঠে যায়, কাজে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেই সময় সে নিজের অফিসে বসে সংয়ানের নতুন ডকুমেন্টারিটা দেখছিল। তার চোখে মুখে ছিল মিশ্র অনুভূতি, একদিকে বিস্ময়, আরেকদিকে রাগ। প্রতিটি সিন, প্রতিটি ন্যারেশন ছিল একদম নিখুঁত। সংয়ানের কাজ ছিল ওর নিজের চেয়ে অনেক ভালো। ওর মাথায় তখন একটা পুরনো কথা ঘুরতে থাকে, যেটা সংয়ান একদিন বলেছিল। সেদিন ছেলেটার সম্পর্কে সংয়ান প্রশ্ন করেছিল, কারণ সে চেয়েছিল সংয়ান আমার থেকেও
আগে যেতে পারে। এই ভাবনাটা সের মনে এত জোরে আঘাত করে যে ওর রাগ আরও বেড়ে যায়। সে মানতেই পারছিল না যে কেউ তার থেকেও ভালো কাজ করতে পারে। এই সময় সংয়ান ডিনারের সময় ফোনে লির সঙ্গে মেসেজে কথা বলছিল। ওর চোখে মুখে একটা খুশির ঝলক ছিল, কিন্তু মা সেটা ঠিকই ধরে ফেলেন। মা বলেন, ফোন নামাও, খাওয়াতে মন দাও। সংয়ান হালকা হেসে বলে, আমি দুটোই একসঙ্গে করতে পারি। মা এবার একটু গম্ভীর হয়ে যান, বলেন, তোমাকে এখন তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। এই যে বাড়িটায় থাকছো, এটা তোমার বাবার। যখন তোমার ছোট বোন গ্র্যাজুয়েট করবে, তখন হয়তো এই বাড়ি আমাদের আর থাকবে না। সংয়ান শান্তভাবে জবাব দেয়, তাতে কি হয়েছে মা? যদি এই বাড়ি নাও থাকে, আমি এতটা সক্ষম যে ভাড়ার ঘরেও থাকতে পারি। আমি কারো ওপর নির্ভর করে বাঁচতে চাই না। চিন্তা ওর কথার চেয়েও বেশি ফুটে উঠছিল তার গলায়। মা শুধু চাইছিলেন মেয়ে নিরাপদে থাকুক, কিন্তু সংয়ানের কাছে স্বাধীনতা আর নিজের গল্পটা নিজের লেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। মা আর কিছু বলেন না, হয়তো বলার মতো কিছু বাকি ছিল না, বা হয়তো বুঝে গিয়েছিলেন ওর মেয়ে এখন নিজের রাস্তা নিজে বেছে নিচ্ছে। এই নীরবতার মধ্যে একটা ক্লান্তি ছিল, একটা চাপা দুশ্চিন্তা। দিন অফিসে বেস্ট রিপোর্টার অব দি মান্থের ঘোষণা হওয়ার কথা ছিল। সংয়ানের মনে একটু একটু করে আশা জন্মাচ্ছিল, এবার নিশ্চয়ই ওর নাম আসবে। তবে এতটা পরিশ্রম, এত প্যাশন, এত ডেডিকেশন, কিন্তু যখন রেজাল্ট ঘোষিত হলো, সময় যেন থেমে গেল, নাম এলো সে। সংয়ান হেসে হেসে তালি দিল। বাইরে থেকে একদম স্বাভাবিক ছিল, কিন্তু ভেতরে ওর একটা স্বপ্ন খানিকটা ভেঙে গেল। ওর এক বন্ধু যখন কানে কানে বললেন, অ্যাওয়ার্ড যেই পাক, আমার কাছে তুই বেস্ট রিপোর্টার। সংয়ান হালকা হেসে মাথা নাড়ে, কিন্তু ওর চোখের গভীরে একটি চাপা কষ্ট ছিল, যেটা সে দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। কিছু সময় পরে সে ওর জয় সেলিব্রেট করার জন্য সবাইকে হাউস পার্টির আয়োজন ইনভাইট করল। সন্ধ্যায় সংয়ানও সেই পার্টিতে যায়। সব কিছু ঠিকঠাকই চলছিল, যতক্ষণ না সে হঠাৎ করে জানিয়ে দিল যে তার বয়ফ্রেন্ডকেও পার্টিতে ইনভাইট করেছে। সংয়ান তখন একটু কৌতূহল হয়, এদিক ওদিক তাকালো, আর ঠিক তখনই দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো লি। মুহূর্তটা একদম যেন থেমে গেল। সংয়ানের মুখটা এক পলকের জন্য জমে গেল। তার স্বপ্ন, তার আনন্দ, সব কিছু এক মুহূর্তে ভেঙে পড়ল। সে কিছু না বলে একটা বাহানা করে চুপিচাপি কিচেনের দিকে চলে গেল। ওখানে গিয়ে সে নিজের চোখের জল আটকানোর চেষ্টা করছিল, কিন্তু চোখের জল যেন থামতেই যাচ্ছিল না। অন্যদিকে লি তার আচরণ লক্ষ্য করছিল। সেও একটা অজুহাত দিয়ে বলল, আমি ওয়াশরুমে যাচ্ছি, আর শান্তভাবে কিচেনে চলে এলো। ওখানে এসে সে সংয়ানকে কাঁদতে দেখল। একটু এগিয়ে এসে বলল, তুমি ঠিক আছো? কি হয়েছে? কিন্তু সংয়ান কিছুই বলল না, শুধু নিজের লাল ব্রেসলাইটটা খুলে লির হাতে দিয়ে ধীরে ধীরে বলল, আমি শুধু এটা দিতে এসেছিলাম, এখন আমাকে যেতে হবে। এইটুকু বলে সে সেখান থেকে চলে গেল। লি সেই মুহূর্তে কিছুই বলতে পারল না, হয়তো বলার আর কিছু বাকি ছিল না। সে ব্রেসলাইটের দিকে তাকালো, আর ঠিক তখনই সব বুঝে গেল সংয়ান কি অনুভব করছিল। অন্যদিকে সের মনেও কিছু অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সে বুঝতে পারছিল লির সঙ্গে তার সম্পর্কটা কেবল উপরের স্তরে সীমাবদ্ধ, মনের কোনো সংযোগ নেই। তবুও সে বাবাকে ফোন করে বলল, মিটিং ভালো যায়নি, কিন্তু আমি এই সম্পর্কটাকে আরেকটা সুযোগ দিতে চাই। এই সিদ্ধান্তের পিছনে হয়তো শুধু ভালোবাসা ছিল না, একটু ঈর্ষাও ছিল সংয়ানের জন্য। কয়েকদিন পর সংয়ান আবার ইস্টার্ন সিটিতে পৌঁছায় একটি নতুন ডকুমেন্টারির জন্য। হয়তো এবার সে পুরনো কষ্টগুলো পেছনে ফেলে শুধু কাজেই ডুবে যেতে চেয়েছিল। চেক ইন কাউন্টারে কিছু লোক তাকে দেখে ঠাট্টা করে বলল, একটি মেয়ে, আর সেও চলে এসেছে সোলজার জন্যে। কিন্তু সংয়ান এখন এইসব কথার ঊর্ধ্বে উঠেছে, সে কিছুই বলল না। তখনই লিডার জ্যাং তাকে আন্তরিকভাবে স্বাগত জানায়। আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম, অল্প সময়ের মধ্যেই আমাদের পুরো ব্যাটালিয়ন আপনার ইন্টারভিউয়ে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। সংয়ান হালকা হেসে মাথা নাড়ে। হয়তো নতুন শহরে নতুন মানুষের মাঝে সে নিজের ভাঙা হৃদয়টাকে একটু একটু করে জোড়া লাগানোর চেষ্টা করছিল।
কিন্তু ঠিক সেই জায়গাতেই কিছু ভাড়ারি সেনাও ছিল। তাদের লিডার ছিল একজন রুড আর অ্যারোগেন্ট টাইপের মানুষ। সে সংয়ানকে দেখে সঙ্গে সঙ্গে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, মিডিয়ার লোকেরা তো শুধু ফুটেজ নিতে আসে, আসল কাজ তো আমরা করি। তার চোখে ছিল কিছুটা অবজ্ঞা। সংয়ান শুধু হালকা একটি হাসি দিল, ঠিক সেই রকম হাসি যেটা কেউ খুব তীব্র একটা জবাব দেওয়ার আগে দেয়। সে শান্তভাবে বলল, আপনারা হয়তো ফুটেজের জন্য লড়েন, আমরা সত্য দেখানোর জন্য লড়ি। এই পার্থক্যটা আপনি বোঝেন নাকি বুঝাবো? সংয়ানের কথায় না ছিল কোনো চিৎকার, না ছিল রাগ, শুধু ছিল একটা ক্ষীণ কিন্তু নির্মম সত্য, যেটা শুনে সেই মার্সেনারি লিডারের কয়েক মুহূর্তের জন্য চুপ করে গিয়েছিল। ঠিক তখনই এক কলেজ ছাত্র যে স্বেচ্ছাসেবক হয়ে এখানে এসেছিল, সে লিডারের কথা শুনে আরও রেগে গেল। সে বলল, তোমরা তো শুধু প্রেজেন্সের জন্য লড়ো, তোমাদের নেই কোনো আবেগ, নেই কোনো উদ্দেশ্য। সে খানিকটা ঠাট্টা করেই বলছিল। মার্সেনারি লিডার শুধু বাঁকা একটি হাসি দিয়ে ট্রাকের দিকে ফিরে গেল। কিছু সময় পর সবাই ট্রাকে চড়ে মিশন এরিয়ার দিকে রওনা হলো। পুরো রাস্তা দূরে সেই মার্সেনারি লিডার ঠিক সেই কলেজ ছাত্রকে টিচ করছিল, কখনো তার ইউনিফর্ম নিয়ে হাসি, আবার কখনো তার শহর নিয়ে। কিন্তু সেই ছেলেটা শান্ত কিন্তু বুদ্ধিদীপ্ত উত্তর দিচ্ছিল। সে ভয় পাচ্ছিল না কিন্তু চুপও ছিল না। শেষমেশ যখন তারা ওয়ারজোনে পৌঁছালো, চারপাশে টান টান উত্তেজনা, বিস্ফোরণের শব্দ আর দূরে গুলি চলার আওয়াজ। এইসবের মাঝেও সে লিডারের অভদ্রতা কমেনি। সে বলল, তোমাদের মতো লোকেরা শুধু সেলফি তুলতে আসে, এই জায়গা তোমাদের জন্য নয়। এবার সে কলেজ ছাত্র তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার কাজ করুন, এটা আমার গ্রাম, আর এর চিন্তা আমার আপনার চেয়ে বেশি। আর তার ঠিক পরেই একটা ভয়ানক ফায়ারিং শুরু হয়ে গেল। সবাই নিজ নিজ পজিশনে চলে গেল। পরিস্থিতি খুবই সিরিয়াস হয়ে গিয়েছিল। ঠিক তখনই সেই ছাত্রটা হঠাৎ সেই মার্সেনারি লিডারকে বাঁচাতে গুলি থেকে নিজের শরীর ঢেকে দিল। লিডার হতবাক, বলল, তুমি? জবাব দিল, সবাই যদি শুধু নিজের কাজে ব্যস্ত থাকে তাহলে কারো জীবন কে বাঁচাবে? আমরা এখানে শুধু টাকার জন্য নয়, মানুষের জীবনের জন্য আছি। এই কথা বলে সে তার ইউনিটের দিকে ফিরে গেল। লিডার চুপ করিয়ে দাঁড়িয়ে থাকলো, একটু অবাক, একটু প্রভাবিত। তার কিছুক্ষণ পর সংয়ান সেই লিডারের কাছে এলো। তার কণ্ঠে এবার না কোনো কোমলতা, না ছিল কঠোরতা, ছিল শুধু একটি গভীর বোঝাপড়া। সে বলল, আমি বুঝি আপনি কি করছেন, কিন্তু কখনো কখনো কোনো জায়গার সম্পর্কে সবচেয়ে গভীর বোঝাপড়া সেই মানুষেরই হয় যে সেখানে জন্মেছে। ওই ছেলেটাই এই গ্রামের, হয়তো আপনার তার উপর একটু বেশি বিশ্বাস রাখা উচিত। লিডার কিছু বলল না, শুধু তার চোখে এক পলকের জন্য একটা অপরাধ বোধ ফুটে উঠল। হয়তো জীবনে প্রথমবার সে বুঝেছিল সাহস শুধু গুলির সামনে দাঁড়ানো নয়, সহানুভূতিও সাহসের অংশ।